দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ১ মিনিটেরও কম সময়ে ব্যবধানে আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প। রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে দেশটিতে ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। বুধবার সন্ধ্যায় ঘটা এই প্রলয়ঙ্করী দুর্যোগে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অসংখ্য ভবন ধসে পড়েছে। যোগাযোগ ও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো মানুষ বাঁচার আকুতি জানাচ্ছেন। আফটারশকের আতঙ্কে ঘরছাড়া লাখো মানুষ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে ভেনেজুয়েলা সরকার। সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি মানবিক বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে অত্যন্ত গভীর ও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, যা একটি দেশের অস্তিত্বকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় যে প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছিল, আজ তার প্রাথমিক ক্ষতচিহ্নগুলো স্পষ্ট হতে শুরু করেছে। সময় গড়ানোর সাথে সাথে ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে নিথর দেহ। বৃহস্পতিবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ৭০০ জনকে। প্রথম দেখায় হয়তো এই সংখ্যাটিকে একটি বড় ভূমিকম্পের তুলনায় কম মনে হতে পারে, কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস যে সতর্কবার্তা দিয়েছে তা যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে বুঝতে পারব এই ৩২ জনের মৃত্যু কেবল একটি বিশাল এবং অকল্পনীয় ট্র্যাজেডির শুরু মাত্র। ইউএসজিএস আশঙ্কা করছে যে এই দুর্যোগে ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হতে পারে। আজ আমরা এই ভূমিকম্পের ভৌগোলিক তীব্রতা, উদ্ধার কাজের প্রতিবন্ধকতা, ভেনেজুয়েলার অবকাঠামোগত দুর্বলতা এবং এই দুর্যোগ মোকাবিলায় তাদের জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। দর্শক, প্রথমে আসুন আমরা এই দুর্যোগের কেন্দ্রবিন্দু এবং এর ভৌগোলিক বিস্তৃতি নিয়ে কথা বলি। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বুধবার ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে, নির্দিষ্ট করে বললে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২, যার কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কারাবোবো অঙ্গরাজ্যে। আর ঠিক ৩৯ সেকেন্ড পর আঘাত হানে ৭.৫ মাত্রার দ্বিতীয় এবং আরও বেশি শক্তিশালী কম্পন। এই ধরনের ডাবলেট আর্থকোয়েক বা জোড়া ভূমিকম্প এমনিতেই অত্যন্ত বিরল এবং ধ্বংসাত্মক, কিন্তু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে এর পরবর্তী ঘটনাপ্রবাহ। জোড়া ভূমিকম্পের পর থেকে দেশটিতে অন্তত ২০টিরও বেশি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। ভূতত্ত্ববিজ্ঞানে আফটারশক হল মূল ভূমিকম্পের পর টেকটনিক প্লেটগুলোর নিজেদের নতুন করে স্থিতিশীল করার প্রক্রিয়া, কিন্তু সাধারণ মানুষের জন্য এবং উদ্ধারকর্মীদের জন্য এই আফটারশকগুলো একটি জীবন্ত আতঙ্ক। যখন কোনো উদ্ধারকর্মী একটি আধা ধসে পড়া ভবনের ভেতরে ঢুকে আটকে পড়া মানুষকে বের করার চেষ্টা করেন, তখন সামান্য একটি আফটারশকও সেই পুরো ভবনটিকে তাদের উপর ধসিয়ে দিতে পারে। ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চলগুলো, বিশেষ করে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকন রাজ্যে এই ভূমিকম্প এবং আফটারশকের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এই অঞ্চলগুলো ভেনেজুয়েলার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে ভূমিধস এবং সুনামি বা জলোচ্ছ্বাসেরও একটি সুপ্ত আতঙ্ক কাজ করছে, যা উদ্ধার কাজকে আরও বেশি মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হল, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস কেন এত বিশাল সংখ্যক প্রাণহানি আশঙ্কা করছে? তারা গাণিতিক মডেল বিশ্লেষণ করে বলেছে, এই ভূমিকম্পে ১০,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা রয়েছে ৪৪%, এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা রয়েছে ৩০%। একটি আধুনিক যুগে এসে এমন একটি পূর্বাভাস দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল ভেনেজুয়েলার অবকাঠামোগত চরম দুর্বলতা। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় নিজেই স্বীকার করেছে যে ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর ভূমিকম্প সহনশীল প্রযুক্তি বা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট টেকনোলজি অনুসরণ করে তৈরি করা হয়নি। একটি দেশে যখন বিল্ডিং কোড মানা হয় না, তখন ৬ মাত্রার ভূমিকম্পেও ভবন ধসে পড়ে, আর সেখানে আঘাত হেনেছে ৭.৫ মাত্রার কম্পন।
কারাকাসের মতো শহরে, যেখানে পাহাড়ের ঢালে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাজার হাজার বস্তি বা দুর্বল কাঠামোর ঘরবাড়ি রয়েছে, সেখানে এই মাত্রার কম্পন মানেই হল নিশ্চিত মৃত্যুফাঁদ। ইট, বালু এবং সিমেন্টের দুর্বল গাঁথনি দিয়ে তৈরি করা এই ভবনগুলো জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারেনি। মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ও গ্রামে ইতোমধ্যে বেশ কিছু ভবন ও বাড়িঘর ধসে পড়েছে এবং আরও বহু সংখ্যক ভবন ধসে পড়ার চরম ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর কারণে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রধান কাজ এখন শুধু উদ্ধার কাজ নয়, বরং আধা ধসে পড়া ভবনগুলোর আশেপাশে যেন সাধারণ মানুষ ভিড় না করে তা নিশ্চিত করা। কারণ একটি মাঝারি মাত্রার আফটারশক হলেই এই ঝুলে থাকা ভবনগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে এবং তখন হতাহতের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে যাবে। দর্শক, আমরা যদি উদ্ধার কাজের লজিস্টিক বা কৌশলগত দিকটি বিবেচনা করি, তবে ভেনেজুয়েলার পরিস্থিতি এখন আক্ষরিক অর্থেই একটি দুঃস্বপ্ন। যে কোনো বড় ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই ৭২ ঘণ্টার মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু ভেনেজুয়েলায় এই গোল্ডেন আওয়ারের প্রতিটি সেকেন্ড এখন নষ্ট হচ্ছে তাদের চরম অবকাঠামোগত ব্যর্থতার কারণে। রাজধানী কারাকাসের বহু এলাকা এবং ভেনেজুয়েলার অনেক গ্রাম ও শহর ভূমিকম্পের পর থেকে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রাতের অন্ধকারে বিদ্যুৎহীন একটি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালানো কতটা কঠিন তা ভাষায় প্রকাশ করা যায় না। ভারী যন্ত্রপাতি যেমন কংক্রিট কাটার মেশিন, ক্রেন বা ড্রিলিং মেশিন চালানোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বা জেনারেটরের প্রয়োজন। কিন্তু যে দেশটিতে আগে থেকেই অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি তেলের তীব্র অভাব ছিল, সেখানে জরুরি ভিত্তিতে জেনারেটর চালানোর মতো পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা এখন এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীদের খালি হাতে বা সাধারণ হাতুড়ি শাবল দিয়ে কংক্রিটের বিশাল স্ল্যাব সরাতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ বাঁচার জন্য আর্তনাদ করছেন, কিন্তু ওপরে থাকা উদ্ধারকর্মীরা উপযুক্ত যন্ত্রপাতির অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এই দৃশ্য যে কোনো মানুষের হৃদয়কে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সবচেয়ে বড় বিপদের খবর হল, কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল, আন্তর্জাতিক সম্প্রদায় চাইলেও দ্রুততম সময়ের মধ্যে তাদের সাহায্য পাঠাতে পারবে না। যখন হাইতি বা তুরস্কে ভূমিকম্প হয়েছিল, তখন সারা বিশ্ব থেকে উদ্ধারকারী দল, স্নিফার ডগ, ফিল্ড হাসপাতাল এবং চিকিৎসা সামগ্রী নিয়ে কার্গো বিমানগুলো সরাসরি সেই দেশগুলোতে অবতরণ করেছিল। কিন্তু কারাকাসের বিমানবন্দর বন্ধ থাকায় ভেনেজুয়েলার বাইরের কোনো সাহায্য এখন সরাসরি আকাশপথে সেখানে পৌঁছাতে পারছে না। হয়তো রানওয়েতে বড় ফাটল ধরেছে অথবা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ যাই হোক না কেন, এর ফলশ্রুতিতে ভেনেজুয়েলাকে এখন পুরোপুরি নিজেদের সীমিত এবং ভঙ্গুর সম্পদের ওপর নির্ভর করে এই বিশাল উদ্ধার অভিযান চালাতে হচ্ছে। প্রতিবেশী দেশ কলম্বিয়া বা ব্রাজিল হয়তো সড়কপথে সাহায্য পাঠানোর চেষ্টা করবে, কিন্তু ভূমিকম্পের কারণে হাইওয়ে এবং ব্রিজগুলো যদি ধসে পড়ে থাকে, তবে সড়কপথে সাহায্য পৌঁছানোও এক বিশাল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। আর আটকে পড়া মানুষদের হাতে এই সময়টুকু নেই। এবার আসুন আমরা একটু চিকিৎসা ব্যবস্থার দিকটি বিশ্লেষণ করি। এখন পর্যন্ত ৭০০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই সংখ্যাটি আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ৭,০০০ বা ৭০,০০০-এ গিয়ে ঠেকতে পারে। কিন্তু ভেনেজুয়েলার হাসপাতালগুলো কি এই বিপুল সংখ্যক আহত মানুষের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত? উত্তরটি হল একেবারেই না। গত এক দশকেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলা এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। হাইপার ইনফ্লেশন বা লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে দেশটির চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। হাসপাতালগুলোতে আগে থেকেই জীবনরক্ষাকারী ওষুধ, স্যালাইন, ব্যান্ডেজ, অ্যানেস্থেশিয়া এবং অ্যান্টিবায়োটিকের চরম সংকট ছিল। বহু চিকিৎসক এবং নার্স অর্থনৈতিক দুর্দশার কারণে দেশ ছেড়ে চলে গেছেন। এই অবস্থায় ৭০০ জন গুরুতর আহত মানুষ, যাদের কারো হয়তো পা ভেঙে গেছে, কারো মাথায় কংক্রিটের আঘাত লেগেছে, কারো বা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের কিভাবে চিকিৎসা দেওয়া হবে? বিদ্যুৎ না থাকায় হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো কাজ করছে না। আইসিইউ বা লাইফ সাপোর্ট মেশিনগুলো বন্ধ হয়ে আছে। ডাক্তারদের কাছে হয়তো সেলাই করার মতো পর্যাপ্ত সুতো বা ক্ষত পরিষ্কার করার মতো স্যালাইন ওয়াটারও নেই।
ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরও শুধুমাত্র উপযুক্ত চিকিৎসার অভাবে অনেক আহত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বেন, যা এই দুর্যোগের সবচেয়ে করুণ বাস্তবতা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যে বিবৃতি দিয়েছেন তা থেকে একটি বিষয় স্পষ্ট যে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। দেশজুড়ে নিরাপত্তা বাহিনী বা মিলিটারি মোতায়েন করার পেছনে উদ্ধার কাজের পাশাপাশি আরেকটি বড় উদ্দেশ্য রয়েছে, আর তা হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। যখন একটি শহরে বিদ্যুৎ থাকে না, খাবার থাকে না, মানুষের মধ্যে বাঁচার জন্য হাহাকার তৈরি হয়, তখন অনেক সময় লুটপাটের মতো ঘটনা ঘটে। সুপারমার্কেট বা ওষুধের দোকানগুলোতে মানুষ মরিয়া হয়ে হামলা করতে পারে। এটি মানুষের একটি আদিম প্রবৃত্তি, যাকে সার্ভাইভাল ইনস্টিংক্ট বলা হয়। নিরাপত্তা বাহিনীকে এখন একদিকে যেমন ধ্বংসস্তূপ সরাতে সাহায্য করতে হচ্ছে, অন্যদিকে তেমনি শহরের রাস্তায় টহল দিয়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে হচ্ছে। এটি ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর ওপর এক অমানবিক চাপ তৈরি করেছে। আমরা যদি ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটটি একটু মনে করার চেষ্টা করি, তবে বুঝতে পারব এই দুর্যোগটি কেন তাদের জন্য আরও বেশি ভয়ঙ্কর। ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বহু দেশের কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশটিতে অর্থ সাহায্য পাঠানো অত্যন্ত কঠিন। যদিও মানবিক বিপর্যয়ের সময় সাধারণত রাজনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়, কিন্তু দুই পক্ষের মধ্যে যে পরিমাণ রাজনৈতিক অবিশ্বাস রয়েছে তাতে সাহায্য পৌঁছাতে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে তা ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। একটি আন্তর্জাতিক দুর্যোগ মোকাবিলায় যে পরিমাণ আর্থিক অনুদান এবং লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা ভেনেজুয়েলা সরকারের একার পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব নয়। জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস হয়তো তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই বিশাল ধ্বংসযজ্ঞ সামাল দেওয়া অসম্ভব। এই ভূমিকম্প আমাদের সামনে আরও একটি বড় প্রশ্ন তুলে ধরেছে, তা হল নগরায়নের পরিকল্পনা এবং বিল্ডিং কোড। একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চলে কিভাবে এতগুলো বছর ধরে কোনো ধরনের সিসমিক রেগুলেশন বা ভূমিকম্প প্রতিরোধী নিয়ম ছাড়াই হাজার হাজার বহুতল ভবন নির্মাণ করা হলো। যখন একটি দেশের অর্থনীতি তেলের ওপর নির্ভর করে ফুলে ফেঁপে ওঠে, তখন অনেক সময় দূরদর্শী পরিকল্পনার চেয়ে দ্রুত নগরায়নের দিকে বেশি নজর দেওয়া হয়। ভেনেজুয়েলায় ঠিক এমনটিই ঘটেছে। দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে কন্ট্রাক্টররা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ভবন তৈরি করেছে, আর আজ প্রকৃতি যখন তার শক্তি প্রদর্শন করছে, তখন সেই দুর্নীতির চরম মূল্য চোকাতে হচ্ছে সাধারণ নিরীহ মানুষদের। ইউএসজিএসের 1 লাখ মৃত্যুর আশঙ্কা মূলত এই বিল্ডিং কোড না মানারই একটি গাণিতিক প্রতিচ্ছবি। তারা জানে যে 7.5 মাত্রার কম্পনে এই ধরনের দুর্বল কাঠামোর ভবনগুলো সোজা মাটির নিচে দেবে যায়, যাকে প্যানকেক কলাপস বলা হয়। যখন একটি ভবনের প্রতিটি ফ্লোর একে অপরের ওপর প্যানকেকের মতো ধসে পড়ে, তখন ভেতরে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে আসে। এই দুর্যোগ থেকে বেঁচে যাওয়া লাখ লাখ মানুষের ভবিষ্যৎ এখন এক বিশাল অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। যারা তাদের ঘরবাড়ি হারিয়েছেন তারা এখন খোলা আকাশের নিচে, পার্ক বা রাস্তায় রাত কাটাচ্ছেন। ভেনেজুয়েলার মতো দেশে, যেখানে এমনিতেই খাদ্য এবং বিশুদ্ধ পানির চরম সংকট ছিল, সেখানে এই গৃহহীন মানুষগুলো আগামী দিনগুলোতে কি খাবে, কোথায় থাকবে তা কেউ জানে না। বিদ্যুৎ এবং পানি সরবরাহ বিচ্ছিন্ন থাকায় আগামী কয়েকদিনের মধ্যেই সেখানে ডায়রিয়া, কলেরার মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যখন হাজার হাজার মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে পচতে শুরু করবে এবং সেই জীবাণু যখন বাতাসে ও পানিতে মিশবে, তখন একটি মহামারী বা পাবলিক হেলথ ক্রাইসিস শুরু হওয়াটা কেবল সময়ের ব্যাপার মাত্র। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন উচিত সমস্ত রাজনৈতিক মতাদর্শ এবং শত্রুতা ভুলে ভেনেজুয়েলার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো। জিওপলিটিক্স বা ভূ রাজনীতির হিসাব নিকাশ করার জন্য এটি সঠিক সময় নয়। এখন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। কারাকাসের বিমানবন্দর বন্ধ থাকলে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া বা ব্রাজিলের বিমানবন্দর ব্যবহার করে সড়কপথে দ্রুত সামরিক কনভয়ের মাধ্যমে ভারী যন্ত্রপাতি এবং ফিল্ড হাসপাতাল পাঠাতে হবে। ডেলসি রদ্রিগেজ এবং ভেনেজুয়েলা সরকারকেও তাদের রাজনৈতিক অহংকার দূরে সরিয়ে রেখে আন্তর্জাতিক সাহায্যের জন্য উন্মুক্ত আহ্বান জানাতে হবে, কারণ এটি এমন এক মাত্রার দুর্যোগ যা একা কোনো দেশের পক্ষেই মোকাবিলা করা সম্ভব নয়। আমরা সংবাদ মাধ্যমের পাতায় হয়তো দেখছি 32 জনের মৃতদেহ উদ্ধার, 700 জন আহত, কিন্তু এই সংখ্যাগুলো খুব দ্রুতই একটি ভয়াবহ রূপ নিতে যাচ্ছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া প্রতিটি মানুষ হয়তো একজন বাবা, একজন মা কিংবা একটি ছোট শিশু। তাদের বেঁচে থাকার আকুতি আমাদের সবার মানবিকতাকে আজ প্রশ্নবিদ্ধ করছে। প্রকৃতির এই নির্মম রোষানল আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষ হিসেবে আমরা যতই উন্নত প্রযুক্তির অধিকারী হই না কেন, প্রকৃতির শক্তির সামনে আমরা কতটা অসহায়। ভেনেজুয়েলার এই রাতটি হয়তো তাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং অন্ধকার রাত হতে যাচ্ছে। উদ্ধারকর্মীদের ফ্ল্যাশলাইটের আলোতে যখন এক একটি নিথর দেহ বেরিয়ে আসছে, তখন তা পুরো মানবজাতির জন্যই এক গভীর শোকের বার্তা বয়ে আনছে। আমরা নিয়মিত এই খবরের আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। উদ্ধার কাজ কীভাবে এগোচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাড়া দিচ্ছে এবং ভেনেজুয়েলা এই চরম ধ্বংসস্তূপ থেকে কিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তার প্রতিটি দিক আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব। আজকের এই দীর্ঘ সংবাদ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং দুর্যোগ মোকাবিলায় সবসময় নিজেদের সচেতন রাখবেন। ধন্যবাদ সবাইকে।